সোশ্যাল মিডিয়ায় তাদের জুটিকে মেলোডি বলা হয় এবং তাদের হাসি ঠাট্টা করার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তারা যে সেলফি তোলেন সেটাও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রত্যেকে সেটা পছন্দ করেন, শেয়ার করেন। এই দুই রাষ্ট্রপ্রধান হচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা কি জানেন যে ইতালি ভারতের এই যে এত ভালো সম্পর্ক, সেটা কিন্তু আগে ছিল না। ইতিহাসের দিকে যদি নজর রাখি, অনেকটাই অম্ল মধুর সম্পর্ক, পাশাপাশি তিক্ততাও অনেকটা বেরিয়ে গিয়েছিল। তারপর সেই তিক্ততা কাটিয়ে ভারত ইতালি অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে তাদের। সেটা প্রধানমন্ত্রী এবং মেলোনির ভিডিওতেই আমরা দেখতে পাই, তাদের সেলফির মাধ্যমেই মানুষ জানতে পারে যে কতটা কাছাকাছি রয়েছে ভারত এবং ইতালি। আজকে সেই বিষয়টাই জানবো, সেই ইতিহাসটাই জানবো যে কি হয়েছিল অতীতে, যেখানে ভারত এবং ইতালির সম্পর্কের মধ্যে চির ধরেছিল, এবং কি আবার হলো যে ভারত ও ইতালি আরো কাছাকাছি চলে এলো, তাদের মধ্যে বন্ধুত্ব আরো বেড়ে গেল। সঙ্গে থাকুন আমার, দেখুন এই ভিডিওটা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, দেখছেন বর্ডারলাইন ট্রুথ। জর্জিয়া মেলোনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বন্ধুত্ব, তার পেছনে রয়েছে অনেক মিল রয়েছে। সেটা হচ্ছে রাজনৈতিক মতাদর্শের ভাবধারার মিল, তাদের যে রাজনৈতিক অবস্থান সেখানে মিল রয়েছে। জর্জিয়া মেলোনি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডানপন্থী এবং জাতীয়তাবাদী রাজনীতি করেন। তারা নিজ নিজ দেশে কতটাই জনপ্রিয়, বিশ্বজুড়েও তারা জনপ্রিয়। মেলোনি তিনি দাবি করেন যে তিনি অত্যন্ত দূরদর্শী একজন নেত্রী, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন যে তিনিও ভারতকে সেই বিশ্বগুরুর আসনে নিয়ে গেছেন। ভূ রাজনৈতিক দিক থেকেও ইতালি এবং ভারতের জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইতালি, ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা রয়েছে। পাশাপাশি চীনকে কাউন্টার করা এবং চীন মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ার ক্ষেত্রেও ভারত ইতালি তারা সমানভাবে এগিয়ে চলেছে। এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজিটাল কূটনীতি এবং সেলফি ট্রেন্ড। আমরা দেখেছি যখনই কোনো গুরুত্বপূর্ণ সম্মেলন হয়েছে, সেটা G20 সম্মেলন হোক বা জলবায়ু সম্মেলন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং মেলোনির ছবি সেটা খুবই ভাইরাল হয়েছে। তারা যখনই সেলফি তুলেছেন সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, মানুষ সেটাকে পছন্দ করেছে এবং তাদের যে সম্পর্ক, তাদের যে রসায়ন, সেটাও সম্পর্কের রসায়ন, সেটাও সামনে এসেছে। তাই এক্ষেত্রে কূটনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে ভারত এবং ইতালির সম্পর্ক কেমন যদি আমরা বলি, সেক্ষেত্রে ইতালি শুধুমাত্র একটা ভালো দেশ। ইতালি এবং ভারতের সম্পর্ক শুধুমাত্র বাণিজ্যিক আদান প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা একে অপরের একটি স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে উঠে এসেছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা, দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা অনেকটা বেড়েছে, দুদেশের মধ্যে সামরিক প্রযুক্তির আদান প্রদান সেটা অনেকটা বেড়েছে, এবং প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ইতালি ভারতের একটি বড় পার্টনার হিসেবে উঠে এসেছে। বাণিজ্য অর্থনীতি, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে ভারতের যে দেশের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য হয় তা হচ্ছে ইতালি। যেরকম টেক্সটাইল, অটোমোবাইল, স্টার্টআপ সেক্টরে দুদেশ একসাথে কাজ করছে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডর, এই প্রজেক্টে ভারত এবং ইতালি দুদেশই যুক্ত। তাই এই প্রজেক্টের মাধ্যমে তাদের যে ভূ রাজনৈতিক সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক আরো কয়েক গুণ মজবুত করেছে। অভিবাসন চুক্তি, দু দেশের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে, যেখানে ভারতীয় ছাত্ররা এবং দক্ষ যারা কর্মী রয়েছে তারা ইতালিতে গিয়ে থাকতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, কাজ করতে পারবেন, এরকম একটা সুযোগ তৈরি হচ্ছে। তবে ভারত এবং ইতালির এত ভালো সম্পর্ক ছিল না। ভারত এবং ইতালির সম্পর্ককে দুটি ভাগে ভাগ করা যায়, একটা প্রাচীন ইতিহাস, একটা হচ্ছে আধুনিক ইতিহাস, যেখানে ভারত এবং ইতালির সম্পর্কের যে বর্ণনা বা যে ইতিহাস সেটা উঠে আসছে। প্রাচীন ইতিহাস, রোমান সাম্রাজ্য এবং রেশমের পর ভারত ও ইতালির সম্পর্ক 2000 বছরেরও বেশি পুরনো। প্রাচীন রোমান সাম্রাজ্য যখন ছিল, মূলত ভারতের যে দক্ষিণ উপকূল রয়েছে, অর্থাৎ কেরল, তামিলনাড়ু, এই সমস্ত উপকূলীয় অঞ্চল দিয়ে কিন্তু ব্যবসা বাণিজ্য হতো। কোন কোন ব্যবসায় বিশেষ করে জোর দেওয়া হতো? মশলা, রেশম, সিল্ক এবং বিভিন্ন মণিমুক্ত। প্রাচীন রোমান সাম্রাজ্যের সঙ্গে ভারতের, বিশেষ করে ভারতের দক্ষিণ উপকূল, কেরল, তামিলনাড়ু দিয়ে বাণিজ্য হতো। মশলা, সিল্ক, মণিমুক্ত, এই সমস্ত কিছুর বাণিজ্য হতো। পাশাপাশি ইতালির বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো যখন ভারতে এসেছিলেন, তার লেখায় ভারতের সমৃদ্ধির কথা উঠে এসেছে। 1947 সালের পর থেকে ভারত এবং ইতালির যে কূটনৈতিক সম্পর্ক সেটা খারাপ ছিল না, ভালোই ছিল। কিন্তু পরে একটি গুরুতর কূটনৈতিক বিপর্যয় ঘটে, আধুনিক যুগে বড় ধাক্কা। 1947 সালে ভারত এবং ইতালির যে কূটনৈতিক সম্পর্ক সেটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো তারপরে একটা বড় কূটনৈতিক বিপর্যয় ঘটে
সালে, যেটা ইতালির মেরিন কাণ্ড নামে পরিচিত। কি ছিল এই মেরিন কাণ্ড? সালে কেরল উপকূলে ইতালির দুজন নৌসেনা জলদস্যু ভেবে ভারতের দুজন মৎস্যজীবীকে হত্যা করে, গুলি করে হত্যা করে। তারপর ইতালির যে নৌসেনা তাদেরকে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর থেকে এই দুই দেশের মধ্যে আইনি লড়াই শুরু হয়। আইনি লড়াইয়ের ফলে যে কূটনৈতিক বিপর্যয় সেটা দেখা যায়, ফলে ভারত এবং ইতালির সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে সম্পর্কের পুনরুজ্জীবন। 2021 সালে আন্তর্জাতিক আদালতে এই ঘটনাটি যায় এবং তারপর আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে দুজনের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছিল সেটার সমাপ্তি ঘটে। ইতালি ভারতের যে মৎস্যজীবীদের হত্যা করেছিল তাদেরকে ক্ষতিপূরণ দেয়। এরপরে ইতালির মসনদে আসেন মেলোনি, তিনি ইতালির প্রধানমন্ত্রী হন এবং তারপরে তিনি সমস্ত অতীত ভুলে ভারতকে আবার কাছে টেনে নেন। অর্থাৎ বলা যেতেই পারে যে ভারত এবং ইতালি একটা নতুন যুগে প্রবেশ করছে, যেখানে সমস্ত তিক্ততা কাটিয়ে সমস্ত অতীত ভুলে একে অপরের ভালো বন্ধু হয়ে গিয়েছে। তার ফল আমরা দেখতেই পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। একটি দেশের সাথে অন্য দেশের সম্পর্ক সেটা স্থায়ী শত্রুতা বা মিত্রতার উপর টিকে থাকে না, টিকে থাকে সে দেশের সঠিক নেতৃত্ব এবং তার নীতির ওপর। আমরা সেটাই দেখতে পাচ্ছি ভারত এবং ইতালির ক্ষেত্রে, মোদি এবং মেলোনির ক্ষেত্রে। তারা অতীতের সমস্ত তিক্ততাকে মুছে একে অপরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আপনাদের কি মনে হয়, মোদি এবং মেলোনি জোটি পারবে ভারতের সঙ্গে ইউরোপের সম্পর্ককে আরো মজবুত করতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং বর্ডারলাইন ট্রুথ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।